শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ, শিল্প, বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সপ্তাহের অর্থনীতি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারজানা ইয়াসমিন নিসা। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেই কি থাকছে আমাদের এই পর্বে। রপ্তানি ও কর্মসংস্থানের সম্ভাবনাময় খাত হতে যাচ্ছে দেশের সিরামিক শিল্প। রপ্তানি হচ্ছে 50টিরও বেশি দেশে। পদ্মা সেতুকে ঘিরে বদলে যাচ্ছে পদ্মা তীরের জনপদ। বিকশিত হচ্ছে আবাসন, শিল্পায়ন ও পর্যটন শিল্প। দীর্ঘ মন্দা ও করোনা পরিস্থিতির মধ্যেও 2020 সালে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ঐক্যমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজখবর। রপ্তানি ও কর্মসংস্থানের সম্ভাবনাময় খাত হতে যাচ্ছে দেশের সিরামিক শিল্প। এই শিল্পের আন্তর্জাতিক বাজার প্রায় $2000 কোটি। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশি ব্র্যান্ডের পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি সহ 50টিরও বেশি দেশে। নতুন দুয়ার খুলেছে মধ্যপ্রাচ্যের বাজারও। 2025 সালে দ্বিতীয় রপ্তানি খাত হবে সিরামিক শিল্প। মৃৎকর্ম বা মৃৎশিল্প সম্ভবত মানব সভ্যতার সবচেয়ে পুরনো শিল্প। প্রথম দিকে মাটি দিয়ে হাতেই তৈরি হতো দৈনন্দিন ব্যবহার্যের এসব তৈজসপত্র। সময়ের বিবর্তনে সেই শিল্প এখন সিরামিকে রূপ নিয়েছে। এখন আধুনিক যন্ত্রে তৈরি হচ্ছে রঙিন কারুকার্যময় পণ্য। নির্মাণ, গৃহস্থালী এবং শোভাবর্ধক কাজে এসব সামগ্রীর ব্যবহার বহুগুণ বাড়ছে। বাংলাদেশের সিরামিক শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1958 সালে। বগুড়ায় তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজ ছিল প্রথম কারখানা। সময়ের হিসেবে নিজেদের কারখানা অনেক আগে হলেও 1990 সাল পর্যন্ত আমদানি নির্ভরই ছিল এ খাত। এরপর থেকে ধীরে ধীরে এগোতে থাকে। সাম্প্রতিক সময়ে নীরবেই যেন বিপ্লব ঘটে গেছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় গত এক দশকে এ শিল্পের বিপুল উন্নয়ন হয়েছে। বর্তমানে আমাদের দেশে টেবিলওয়্যার আছে, আমাদের টাইলস আছে, আমাদের স্যানিটারি আছে। 2000 সালের আগেও বাংলাদেশে আমাদের সিরামিক ইন্ডাস্ট্রির সংখ্যা 20টাও ছিল না। 2000 সনের পরে, বিশেষ করে 2008-এর পরে ইন্ডাস্ট্রি কিন্তু এখন এক্সপান্ডিং হচ্ছে। দেশের দ্রুত বর্ধনশীল খাতের মধ্যে অন্যতম এখন সিরামিক। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCME এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশীয় সিরামিকের 6000 কোটি টাকার বাজার রয়েছে। 2013-2014 অর্থ বছরে যা ছিল 3500 কোটি টাকার। সম্ভাবনাময় এ খাত আগামী 5 বছরে দেশে দ্বিতীয় বৃহত্তম খাতে রূপান্তর হবে বলে জানান সংশ্লিষ্টরা। আগে যেখানে আমাদের প্রায় 50% আপনার টাইলস বা স্যানিটারি বাইরে থেকে আসতো, এখন কিন্তু সেটা আসে না। এখন বড়জোর 15-20% আসে। তার মানে পুরো বাজারটাই দখল করেছে আমাদের লোকাল যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা। টেবিলওয়্যারের ক্ষেত্রে তো বলারই কোনো অপেক্ষা রাখে না, কারণ টেবিলওয়্যারের প্রোডাক্ট আমরা আপনার এশিয়ার মধ্যে আমি মনে করি যে আমরা গুড প্রোডাক্ট তৈরি করি। বাংলাদেশের টেবিলওয়্যার ব্রিটেনের রানীর যে বাসভবন সেখানে ব্যবহৃত হয়। ইন্ডিয়ার প্রেসিডেন্ট কিংবা পাকিস্তানের প্রেসিডেন্ট, ভুটানের রাজা, তাদের বাসাবাড়িতে ব্যবহৃত হয়। তার মানে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ ভেরি গুড। কারণ আমাদের এখানে কোয়ালিটি মানুষ আছে, ভালো এন্টারপ্রেনার আছে, আমাদের মেশিনারিজ ডেভেলপ করতেছে, আমাদের ওয়ার্কাররা পরিশ্রমী। সুতরাং আমি মনে করি এটার খুব ভালো সম্ভাবনা আছে। সিরামিক ইন্ডাস্ট্রিতে একটু ডাস্ট থাকে বা ডাটি হয়, যার জন্য পৃথিবীর উন্নত দেশগুলো এখন আর সিরামিক প্রোডাকশানে যায় না। ইভেন চায়নাতেও আপনি যদি দেখেন পলিউশন এবং হেলথ কনসিয়াস বলে, তারাও কিন্তু ধীরে ধীরে সিরামিকের প্রোডাকশান কমিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে সম্ভাবনার দিক হচ্ছে বাংলাদেশ, ভিয়েতনাম, কাম্বোডিয়া, এই সমস্ত দেশগুলো। বাংলাদেশ এদের মধ্যে সবচাইতে অগ্রগামী। সুতরাং যদি সরকারি সহযোগিতা পাওয়া যায়, রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যায়, তাহলে আমি বিশ্বাস করি যে আমরা একটা ব্যাপক সম্ভাবনা তৈরি করতে পারবো আন্তর্জাতিক বাজারে।
গত অর্থবছরে 585 কোটি টাকার সিরামিক পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে বেশিরভাগ গেছে ভারত, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে। বর্তমানে দেশীয় 66 ব্র্যান্ডের সিরামিক পণ্য বাজারে পাওয়া গেলেও ছোট বড় মিলিয়ে দেশের শতাধিক প্রতিষ্ঠান সিরামিক পণ্য তৈরি করছে। এই খাতের সঙ্গে জড়িয়ে আছে প্রায় 5 লাখ মানুষের জীবন জীবিকা। অলরেডি বাংলাদেশে প্রায় 50-60টা কোম্পানি সিরামিক শিল্পের সাথে জড়িত উদ্যোক্তা রয়েছেন এবং এখানে যে আমদানি ছিল আগে প্রায় 50% আমদানি হতো বিদেশ থেকে, এখন সেটা কমে আপনার 10 থেকে 12% আমদানি হয়। এই শিল্পের প্রতি আলাদাভাবে দৃষ্টি দেওয়া হয়, কাঁচামালের র ম্যাটেরিয়ালস আছে সেটার ট্যাক্স যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে বস্ত্র পাটের পরে 2-3 নম্বরে আসার একটা সম্ভাবনা রয়েছে। সিরামিক শিল্প অত্যন্ত সম্ভাবনাময় একটা শিল্প, এই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি। সিরামিকের আন্তর্জাতিক বাজার প্রায় 2000 কোটি ডলারের। এর মধ্যে বাংলাদেশি ব্র্যান্ডের পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি সহ 50টির বেশি দেশে। এর মধ্যে 20% যায় যুক্তরাষ্ট্রে এবং 30% ইউরোপে। প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ জনবলের অভাব পূরণ হলে এ শিল্পের আরও প্রসার ঘটানো সম্ভব বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। পদ্মা সেতুকে ঘিরে বদলে যাচ্ছে পদ্মা তীরের জনপদ। হাতছানি দিয়ে রাখছে নানান সম্ভাবনা। বিকশিত হচ্ছে আবাসন, শিল্পায়ন ও পর্যটন শিল্প। স্বপ্নের পদ্মা সেতু এখন পূর্ণাঙ্গ দৃশ্যমান। সেতুটি চালু করতে স্প্যানে রোডওয়ে এবং রেডওয়ে স্ল্যাব বসানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। আর পদ্মা সেতুকে ঘিরে এখন বদলে যাচ্ছে পুরো এলাকা। নানা সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। আবাসন, শিল্পায়ন ও পর্যটন শিল্প বিকশিত হচ্ছে। চারিদিকে সাফল্যের দ্বার উন্মোচন হতে যাচ্ছে। সেতু দেখতে মাওয়া শিমুলিয়ায় ভিড় করছেন পর্যটকরা। এলাকার জায়গা জমির দামও বেড়ে যাচ্ছে। এ সবের মূলেই রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় উপযোগী সিদ্ধান্ত। 5,000 টাকা শতক ছিল, সেগুলো এখন 5 লক্ষ বা তারও অনেক বেশি টাকায় পরিণত হয়েছে। প্রতিদিন ঢাকা থেকে হাজার হাজার পর্যটক এখানে আসে পদ্মা সেতু দেখার জন্য। পদ্মা সেতু দেখতে আসছি অনেক দূর থেকে, বাইকে করে আসছি। অনেক সুন্দর রাস্তাঘাট, অনেক সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো না। টঙ্গী থেকে বাইকে করে আসছি, রাস্তাঘাট অনেক ভালো, দেখতে অনেক সুন্দর লাগলো। পদ্মা সেতু দেখে আমাদের মন বলল। বর্তমানে সেতুটি দ্রুত যানবাহন চলাচল উপযোগী করতে পুরোদমে কাজ চলছে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 82.5% এবং মূল সেতুর অগ্রগতি 91%। 30,193 কোটি টাকার পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আমূল পাল্টে যাবে। যোগাযোগ উন্নতি হলে স্বাভাবিকভাবে দক্ষিণাঞ্চলে নতুন শিল্পায়ন হবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে, কমবে বেকারত্ব। আমাদের স্বপ্নের যে পদ্মা সেতু দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে, এতে দক্ষিণ অঞ্চলের সাথে সমগ্র বাংলাদেশের যে সংযোগ হয়েছে তাতে শুধু দক্ষিণ অঞ্চলের মানুষই উপকৃত হয়নি, আলটিমেটলি সারা বাংলাদেশেরই আর্থিক উন্নয়ন হবে এবং এটা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় 2014 সালে মূল সেতুর কাজ শুরু হয়। 2021 সালে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। অর্থনীতিবিদদের মতে পদ্মা সেতু বাস্তবায়িত হলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি 1.23% বাড়বে, আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে জিডিপি বাড়বে 2.3%। এছাড়া প্রতি বছর দারিদ্র্য কমবে 0.84% হারে। সব মিলিয়ে পদ্মা সেতু অর্থনীতিতে যেমন প্রভাব ফেলবে, তেমনি সহজ হবে মানুষের জীবন চলাচল। দীর্ঘ মন্দা ও করোনা পরিস্থিতির মধ্যেও 2020 সালে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিনিয়োগ বান্ধব নানা পদক্ষেপে পতনের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে পুঁজিবাজার। ফলে সম্প্রতি শেয়ার বাজারের সূচক ও লেনদেনে রেকর্ড ছুঁয়েছে। এতে হারানো আস্থা ফিরে পেয়ে নতুন আশায় বুক বাঁধছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে ধারাবাহিক পতন রোধে ফ্লোর প্রাইস চালু করার সিদ্ধান্ত ছিল 2020 সালে আশীর্বাদ স্বরূপ। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে
বিএসইসি ফ্লোর প্রাইস চালুর সিদ্ধান্ত না নিলে পুঁজিবাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হতো না। বর্তমানে ফ্লোর প্রাইসের ওপর ভিত্তি করেই পুঁজিবাজারে হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে। ফলে বছর জুড়েই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিল ফ্লোর প্রাইস। ক্ষুদ্র বিনিয়োগকারীরা, আমাদের রিটেল ইনভেস্টররাই আমাদের বাজারের প্রাণ। আমাদের এখানে প্রায় 80%ই তাদেরই বিনিয়োগ, তারাই আসে, তারাই এই বাজার নিয়ে থাকে। সুতরাং তাদের স্বার্থটা দেখা আমাদের আসলে মেইন কাজ, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। তারা যদি সুস্থ থাকেন, তারা যদি বাজার থেকে রিটার্ন পান, তাহলে তারা আরও বিনিয়োগ করবেন। আমাদের দেশে যেইভাবে ইনফ্লো অফ রেমিটেন্স হচ্ছে, তাতে বিদেশে থাকা আমাদের বাংলাদেশি ভাইরা বা বোনেরা তারা তাদের কষ্টার্জিত অর্থও এখানে বিনিয়োগ করতে পারবেন। কারণ আমাদের দেশে এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটে যা রিটার্ন, সেটা বিদেশের যে কোনো জায়গার থেকে অনেক বেশি। সুতরাং এই সুযোগ দেশি বিদেশি সবাই নিতে পারে। এই জন্য আমরা রিটেল ইনভেস্টরদেরকে প্রাইমারি আমাদের যে কাজ ছিল আসার পরপরই তাদের প্রোটেকশনটা ইনশিওর করা, সেটার জন্য যা লাগে আমরা তাই করছি। বিগত কয়েক বছরের ন্যায় চলতি বছরের শুরু থেকে ব্যাপক পতন দেখা দেয় দেশের পুঁজিবাজারে। এরপর মার্চের মাঝামাঝি সময় এসে যুক্ত হয় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাব। এই অবস্থায় আতঙ্কিত বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে দেখা দেয় বড় পতন। এতে টালমাটাল হয়ে ওঠে পুরো পুঁজিবাজার। তবে ব্যাংক ঋণ, আমানত ও সঞ্চয়পত্রের সুদের হার কম থাকা, শেয়ার বাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বৃদ্ধি, শর্তহীন অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ এবং বিএসইসির বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্তে চলতি বছরের জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে পতনের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে দেশের উভয় পুঁজিবাজার। আর অগাস্টের প্রথম থেকেই পুঁজিবাজার অনেকটাই স্বাভাবিক হতে শুরু করে। বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে প্রচণ্ড আকারে, সেই হিসাবে শেয়ার বাজারটা একটু স্লো ছিল। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিনিয়োগকারীর আস্থাও ফিরে আসতেছে ধীরে ধীরে এবং নতুন বিনিয়োগকারীর সংযোজন হচ্ছে। তো আমি মনে করি যে এটা খুবই ভালো, একটা প্রশংসনীয়। এখন যেভাবে আইনগুলোর প্রয়োগ হচ্ছে এবং কিছু কিছু আইন কিন্তু মানে বিনিয়োগকারীর যাতে সুফল পায় ওদিকেই নজরটা বেশি দেওয়া হচ্ছে এবং যত বিনিয়োগকারী মানে উপকৃত হবে বা মানে তারা লাভবান হবে ততই কিন্তু মার্কেটের প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং সুশাসনের জায়গাটাও মানে ব্যাপক নজর দিতে হবে যাতে বিনিয়োগকারী প্রতারিত না হয়। ফ্লোর প্রাইস বহাল রাখার কারণেই প্রায় প্রতিদিনই সূচক ও লেনদেন বাড়ছে। অনেক কোম্পানির শেয়ার ও ইউনিট ফ্লোর প্রাইসের ওপরে উঠে এসেছে, ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমাদের এখানে মার্কেট সাইনাস কার্ভের মতো অনেকটা আপ ডাউন হয় এবং এর মূল কারণে হলো আমাদের কিছু ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে এবং লার্জ ইনভেস্টরস, তারা সেক্টর ওয়াইজ মুভ করেন এক এক সময় ফর দেয়ার ওন ইন্টারেস্ট। সে একবার দেখা যায় ইন্স্যুরেন্স সেক্টরকে নিয়ে একটা গ্রুপ এভাবে মুভ করান, আবার দেখা যায় যে পাওয়ার সেক্টর, একটা পর্যায়ে ব্যাংকিং সেক্টর, এইভাবে শিফট করেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। যে প্রাইম অবজেক্টিভ ওই গ্রুপগুলার যে তাদের পার্সোনাল বেনিফিটটাই কিন্তু মুখ্য। মার্কেট ডেভেলপমেন্টের জন্য যেটা মার্কেট মেকার থাকা উচিত, তাদের সেই কোঅর্ডিনেটেড এফোর্টসটা কিন্তু মার্কেটে নেই। পুঁজিবাজার উন্নয়নে 2020 সালে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য শেয়ারের ফ্লোর প্রাইস সম্পর্কিত নির্দেশনা জারি, শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত নীতিমালা জারি, পুঁজিবাজারে বিনিয়োগে বাণিজ্যিক ব্যাংকগুলোর 200 কোটি টাকার তহবিল গঠন ও পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সমূহের সর্বশেষ আপডেট। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে দেখা যায়, যেমনটি গত সপ্তাহে বলেছিলাম, সূচকটি কিছুটা রিটেস্ট করে আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় যেতে পারে। এই সপ্তাহে ঠিক একই দৃশ্য দেখতে পাচ্ছি। ডিএসসি সূচকটি সর্বোচ্চ ৫,১৮৪ এবং সর্বনিম্ন ৫,০৬২ পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই সপ্তাহের অবস্থা। অনেকটা একই দৃশ্য দেখতে পাচ্ছি সিএসই সূচকটির। সূচকটি এ সপ্তাহেও ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে। গত সপ্তাহে সূচকটির সর্বোচ্চ ১৪,৯৭০ এবং সর্বনিম্ন ১৪,৫৬০ পয়েন্ট স্পর্শ করে। এবার নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে। প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স।
ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখা যাচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট সূচকটি। গত সপ্তাহে সূচকটির সর্বোচ্চ 14,537 এবং সর্বনিম্ন 14,330 পয়েন্ট স্পর্শ করে। দর্শক, এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স। সূচকটি বর্তমানেও সাইডওয়েজ ট্রেন্ড চলমান। গত সপ্তাহে সূচকটি 3,399 এবং সর্বনিম্ন 3,352 পয়েন্ট স্পর্শ করে। সব শেষে দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। সূচকটি গত সপ্তাহে রিটেস্ট করে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রবেশ করেছে। গত সপ্তাহের সর্বোচ্চ 47,060 এবং সর্বনিম্ন 45,111 পয়েন্ট স্পর্শ করে। দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। এবারে বিশ্ব অর্থনীতি প্রসঙ্গ। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ঐক্যমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সরকার। কয়েক মাস ধরে আলোচনার পর অবশেষে সমাধানে পৌঁছালো দুই পক্ষ। গত কয়েক মাসে দুই পক্ষের আলোচনায় বারবার মতবিরোধের বিষয়টি উঠে আসছিল। ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে কোনোভাবেই দুই পক্ষ একমত হতে পারছিল না। অবশেষে গত 24 ডিসেম্বর এ বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনের মধ্যকার বৈঠকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সিদ্ধান্ত হয়। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রেক্সিট সম্পন্ন হয়েছে এবং যেসব সুযোগ ব্রিটিশদের জন্য অপেক্ষা করছে তার পুরো সুবিধা তুলে নেওয়া সম্ভব হবে। ইইউর প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে তাদের একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি হয়েছে। ব্রাসেলসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি ছিল একটি দীর্ঘ ও ঝড়ঝঞ্ঝাপূর্ণ পথ, কিন্তু উভয় পক্ষ একটি ভালো চুক্তি পেয়েছে। গত জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায় যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক কেমন হবে তার রূপরেখা নির্ধারিত ছিল না। অবশেষে প্রায় 1 বছর পর এক্ষেত্রে সমাধান মিলল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় এই চুক্তির বিষয়ে মতৈক্যের কথা জানিয়েছেন। সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবিও শেয়ার করেছেন তিনি। দর্শক, এবারে এক নজরে দেখে আসি অর্থনীতির আরও কিছু খোঁজখবর। শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ভূমিকার স্বীকৃতি হিসেবে 19টি ছোট বড় শিল্প প্রতিষ্ঠানকে 2018 সালের রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দিয়েছে শিল্প মন্ত্রণালয়। চলমান মহামারী পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান, শিল্প খাতের প্রসারে স্বতন্ত্র শিল্প বিশ্ববিদ্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রসঙ্গত, দ্রুত শিল্পোন্নয়নের লক্ষ্যে জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে শিল্প মন্ত্রণালয় রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করে। বীজ ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন, বিপণন ও কৃষি যন্ত্রাংশ তৈরির বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। সম্প্রতি বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (BCCI) ও ভারতীয় শিল্প উদ্যোক্তাদের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (CII) আয়োজিত ইন্ডিয়া বাংলাদেশ ডিজিটাল কনফারেন্স অন এগ্রিকালচার সেক্টর শীর্ষক এক সংলাপে যৌথ বিনিয়োগের সম্ভাবনার দিকগুলো উঠে আসে। পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের ঘাটতি কমিয়ে আনতেও দুই দেশের প্রতিনিধিরা গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, তবে বাণিজ্য ভারসাম্য এখনও ভারতের অনুকূলে। এই দূরত্ব ধীরে ধীরে কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে কৃষি হতে পারে গেম চেঞ্জিং ফ্যাক্টর। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম ও ভারতের কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রেলওয়েজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিষয়ক মন্ত্রী পীয়ূষ গোয়াল সহ দু দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। করোনাকালে তৈরি পোশাক ও চামড়া শিল্পে ছাঁটাইয়ের শিকার ১,৭৯৪ জন শ্রমিক ৩,০০০ টাকা করে পেতে যাচ্ছেন। পরবর্তী সময়ে ২ কিস্তির আরও ৬,০০০ টাকা পাবেন এই শ্রমিকেরা। শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সম্প্রতি রাজধানীর শ্রম ভবনে কর্মহীন শ্রমিকদের নগদ সহায়তা দেওয়ার এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে মুহূর্তের মধ্যে সুবিধাভোগী শ্রমিকদের ব্যাংক হিসেবে অর্থ চলে যাবে। করোনায় ছাঁটাইয়ের শিকার শ্রমিকদের সহায়তা দিতে ১,১৩৫ কোটি টাকার সমান ১১ কোটি ৩০ লাখ ইউরো তহবিল দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকার। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক এই সপ্তাহের অর্থনীতি, কক্ষ নং ৩০০৬, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সপ্তাহের অর্থনীতি@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। ততদিন সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।